আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, ছবিটা দেখা যায় না আবার? জি জি স্যার, স্যার, দেখা দেখা যায়। যায়। জি স্যার, দেখা যায় যে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, আমরা বলছি কি, তার মানে যে কোনো কাজ করার জন্য আমার প্রস্তুতি লাগে। এই যে আমার মাইটোসিস হবে, কোষ বিভাজনে অংশগ্রহণ করবে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করার জন্য মাইটোসিস অনেক কিছু দরকার হবে। তার মানে ওই জিনিসগুলো তৈরি হওয়া লাগবে, তাই না? ওইটাকে বলা হয় কি, প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস বলা হয়। আর এই যে উম, বিভাজন এবং প্রস্তুতি, এই দুইটা মিলেই ওটাকে আমরা বলি কি, কোষ চক্র। এখন অনেক সময় তোমাদের কোষ চক্র আসে, তাহলে তুমি এই কোষ চক্রের ডেফিনেশনটা দিবা যে এই যে মাইটোসিস, বিভাজন মানে বিভাজন পর্যায়ে এবং কি প্রস্তুতি পর্যায়ে, বা প্রস্তুতি পর্যায়ে আরেকটা নাম হচ্ছে ইন্টারফেস। এটাকে বলা হয় কি, কোষ চক্র। এখন এই দেখো, তুমি এই টেবিলটা দেখো, বা আমরা তোমাদের বইতে টেবিলটা দেখাবো। এখানে দেখো, এই যে এখানে আছে বিভাজন পর্যায়ে, দেখো এখানে মাত্র সময় আছে কত, 5 থেকে 10% সময়। আর এই যে বাকি যে সময়, এই পুরাটা হলো প্রস্তুতি পর্যায়ে। এই যে সাদা অংশটুকু পুরাটা প্রস্তুতি পর্যায়ে। তার মানে এই কালো অংশটুকু, যেটা দ্বারা মাইটোসিস বোঝানো বোঝানো হয়েছে, বিভাজন, এটা যদি হয় 5 থেকে 10% সময়, তাহলে বাকি অংশটা কত, 90 থেকে 95% সময়। তার মানে দেখো, বিভাজন হবে মাত্র 5 থেকে 10% সময়, আর এই এই বিভাজনটুকু হওয়ার জন্য প্রস্তুতি নেবে কত সময় ধরে? প্রায় 90 থেকে 95% সময় ধরে প্রস্তুতি নিবে। নিয়ে মাত্র বিভাজন হবে 5 থেকে 10% সময়। তাহলে বোঝা যায় যে ইন্টারফেসটার গুরুত্ব কতটুকু। এখন তোমাকে যদি কোষ চক্র মানে খ বিভাগে সাধারণত দেয়, তখন তোমাকে কি করতে হবে? তো কোষ চক্রটাকে এই দেখো, কয়টা অংশে ভাগ করছে, 3টে অংশে। যে গ্যাপ ওয়ান, এস দশা মানে সিনথেসিস দশা, আর হলো গ্যাপ টু। এখন তোমার এই যে গ্যাপ ওয়ান, এখানে এখানে সময় লাগে কত, থেকে 30 থেকে 40% সময়। এস দশাতে সময় লাগে 30 থেকে 50% সময়। এগুলো তোমরা আগে পড়ে আসছো 9-10-এ, ইন্টার উপরে আসছো। আর গ্যাপ টুতে তোমার সময় লাগে 10 থেকে 20% সময়। এটা তোমরা জানো, কিন্তু এখন তোমাকে এখানে মনে রাখতে হবে কি, আমার কোন দশাটা কি কাজ করে। এই জিনিসটা মনে রাখো, এইটুকু যদি মনে রাখো, তাহলে সেল সাইকেলটা তোমরা পারবা। তাহলে দেখো, আমার গ্যাপ ওয়ানে কি হয়। গ্যাপ ওয়ানে এটা হলো সিদ্ধান্ত গ্রহণ করে যে এই যে কোষটা কোষ বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবো কিনা, মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কি করবে না, এই সিদ্ধান্ত গ্রহণ করে কোন কোন দশায়, এই যে গ্যাপ ওয়ান। এরপর এখানে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনটা কি করে, তোমার এই পুরো প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, স্পিড আপ, গিয়ার আপ করে। এছাড়া আমাদের এই পুরা কোষ বিভাজন সম্পূর্ণ হতে হলে সেখানে আমার ডিএনএ, এই যে এখানে এই যে এস দশা মানে কি, ডিএনএ সিনথেসিস হয়। তো ডিএনএ সিনথেসিস, প্রোটিন, আরএনএ, এগুলো তৈরির জন্য যে উপাদানগুলো দরকার, এই উপাদানগুলোও কি এই গ্যাপ ওয়ান দশায় তৈরি হয়। তো আমি তোমাকে জাস্ট সংক্ষেপে এখানে কি, এই কি ওয়ার্ড গুলো মনে রাখলে হয়ে যাবে। আর এস দশা হলো কোনটা, যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। তো আমরা তো জানি যে একটা কোষের মেইন কি, ডিএনএ না? ডিএনএ যদি না থাকে, তাহলে কি ওই কোষের কোনো অস্তিত্ব আছে? কারণ আমরা তো জানি ক্যারেক্টার গুলো তো বহন করে ডিএনএ। তার মানে তো প্রতিটা, যে একটা মাইটোসিসে কি হবে, একটা কোষ থেকে দুইটা কোষ হবে। একটা কোষ থেকে দুইটা কোষ হইলো, আর দুইটা কোষের মধ্যে যদি ডিএনএ না থাকে, তাহলে এটা কোনো কোষের কোনো ভ্যালু আছে? এই কোষের তো কোনো কোনো ভ্যালুই নাই। তার মানে আমার ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়, এস দশায় হয়। এরপর দেখো, গ্যাপ টু দশায়। গ্যাপ টু দশায় কি তৈরি হয়, মাইক্রোটিউবিউলস তৈরি করার জন্য যা যা লাগবে ওগুলা তৈরি হয়। মাইক্রোটিউবিউলস কি, তুমি যে মাইটোসিসে পড়ছো যে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, তোমরা যে দেখবা। হ্যাঁ, তো স্পিন্ডল যন্ত্র যে তৈরি হবে, এই স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার জন্য, এই যে দেখো, এই স্পিন্ডল যন্ত্র, এই ছবিটাতে দেখো, এই স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার জন্য এই যে এই তন্তুগুলো, এগুলো তৈরি হওয়া লাগবে না? তাহলে এই তৈরি হওয়ার উপাদানগুলো দরকার তো আছে। তাহলে এই এই যে স্পিরল যন্ত্র, এগুলো তৈরি হওয়ার যে উপাদানগুলা, এই উপাদানগুলাই তৈরি হয় গ্যাপ গ্যাপ টু দশা। হ্যাঁ। আর হলে আমার পুরা মাইটোসিস প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য যে শক্তি দরকার, ওই শক্তিটা আমাকে প্রোভাইড করবে কে, এটিপি প্রোভাইড করবে, এই যে এটিপি প্রোভাইড করবে। তার মানে এতটুকুই হচ্ছে কি আমার কোষ চক্র। এখন কোষ চক্র সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করো। কোষ চক্র সম্পর্কে কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। এই যে তোমাদের বইতে এটা আছে। আচ্ছা, তাহলে স্যার, এই চিত্রটিতে তো ভালো মতো সাজানো আছে, মানে কোনটা কত পার্সেন্ট। হ্যাঁ, এই যে এখানে আছে, ওখানেও তো আছে, দুই জায়গায় আছে, এখানেও আছে। এখানে আরো মানে ভালোভাবে আছে আর কি।
তোমরা যখন এটা কম্পাস দিয়ে আঁকবা, আঁকার সময় প্রয়োজনে কোন জায়গায় কি হয় এই জায়গায় ছোট ছোট করে লিখে দিবা, তাহলে তোমার বর্ণনা এর মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, মানে এই যে দেখো, সাইক্লিন, প্রোটিন, আরএনএ সংশ্লেষ, মানে যা যা হয় ওটা ওর পাশে লিখে দিছি, তার মানে বর্ণনা লেখার সাথে সাথে বর্ণনা শেষ। এখন এখানে দেখো, তার মানে আমাদের যে কোষ চক্র, এই কোষ চক্র সম্পর্কে মাঝে মধ্যে দেয়, এই জিনিসটা সে হয়ে গেল। এখন আমার এখানে কিন্তু কয়েকটা জিনিস কি বলে, পেজ ইয়া করা আছে, চালু করা আছে আর কি, যখন যেটাতে লাগে সেটাতে যায়। এখন দেখো, মাইটোসিস কোষ বিভাজন। এই যে, এটা একটা ভেজাল, এটা কিভাবে রিমুভ করে এটা জানি না। আচ্ছা, এখন দেখো, আমরা একটু মাইটোসিসে ঢুকি, যে মাইটোসিস। এখন দেখো, এই যে মাইটোসিস কোষ বিভাজন, তাহলে এই কোষ বিভাজনের মধ্যে কি হয়? তাহলে আমরা জানি যে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার বিভক্ত হয়, এই কথাটা মনে রাখতে হবে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার বিভক্ত হয়, বিভক্ত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন তোমার দুইটা অপত্য কোষ, সমগুণ সম্পন্ন দুইটি কি অপত্য কোষের সৃষ্টি করবে, তাকে কি মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। এখন দেখো, এই কথাটা দ্বারা কি বোঝানো হয়? এই কথাটা বোঝানো হয়, ধরো মাইটোসিস আমরা জানি এরকম কি হবে, একটা কোষ থেকে দুইটা কোষ হয়। হ্যাঁ, তো এই কোষে যে কয়টা ক্রোমোজোম থাকে, তার এই কোষে যদি থাকে চারটা ক্রোমোজোম, তাহলে এখানেও কি হবে, চারটা, এই কোষও কি চারটা। এই যে, মানে একটা কোষ থেকে দুইটা কোষ হলো, এই নতুন যে কোষ হয়, এই কোষগুলাকে বলা হয় কি অপত্য কোষ। এই কোষগুলোকে কি বলা হয়? অপত্য কোষ। টার্মগুলো মনে রাখতে হবে। তার মানে দেখো, এই কোষে যে কয়টা ক্রোমোজোম, এই যে অপত্য কোষগুলো উৎপন্ন হইলো না, এইসব জায়গায়ও কি একই সংখ্যক ক্রোমোজোম। মানে এখানে ধরো, এখানে যদি চারটা ক্রোমোজোম হয়, এখানেও কয়টা ক্রোমোজোম? চারটা, এটা তো চারটা ক্রোমোজোম। এই কারণে আমরা তো জানি যে ডিএনএ থাকে কোথায়, এই যে ক্রোমোজোমের মধ্যে তো আলটিমেটলি, তাই না? তার মানে এই যে তোমাকে বললো যে সমগুণ সম্পন্ন, তাহলে কেন সমগুণ সম্পন্ন হবে? এখান থেকে যে দুইটা কোষ হইলো, একটা কোষ থেকে দুইটা কোষ হলো, এই দুইটা কোষ সমগুণ সম্পন্ন, কেন সমগুণ সম্পন্ন হবে? কারণ হচ্ছে কি, এই যে এখানে মাতৃকোষে যে কয়টা ক্রোমোজোম আছে, ডটার কোষ বা অপত্য কোষও তো একই সংখ্যক ক্রোমোজোম আছে। এখানে যে চারটা ক্রোমোজোম, এখানে কিন্তু সেই চারটা ক্রোমোজোম, এখানেও কি সেই চারটা ক্রোমোজোম। ক্রোমোজোমের তো কোনো ভিন্নতা নাই। ক্রোমোজোমের যদি কোনো ভিন্নতা না হয়, তার ক্যারেক্টারের কি বা গুণের কি কোনো পরিবর্তন আসবে? তাহলে গুণের তো কোনো পরিবর্তন আসবে না। এই জন্যই বলছে যে সমগুণ সম্পন্ন এবং কি সম আকৃতি। মাতৃটা যে এরকম হবে, এখান থেকে যে ডটার যেগুলো উৎপন্ন হবে, যে দুইটা, এটা যে সাইজের হবে, এই ডটার গুলো কি বা অপত্য গুলো কি হবে, ওই মাতৃটার অনুরূপ হবে। এই জন্য বলছে সম আকৃতির। আবার বলছে কি সমান সংখ্যক ক্রোমোজোম, এটা তো বলে দিলাম যে এখানে চারটা ক্রোমোজোম হলে এখানেও চারটা ক্রোমোজোম, এখানেও কি চারটা ক্রোমোজোম। এখানে এই আয়েশা আক্তার আর হইলো শিমলা, এদের, তোমাদের ইয়েটা মিউট করে রাখো। আচ্ছা, এখন দেখো, এই যে একটা কোষ থেকে দুইটা কোষ হয়, দুইটা কোষে কি হয়, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তো তোমরা যে আহ, বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন দেখো, রসায়নে, রসায়নে আমরা কি করি, সমানুকরণ করি না? ধরো, আমরা যখন বিক্রিয়া লিখি, এই পাশে যে কয়টা অক্সিজেন থাকে, ওই পাশে ডান সাইডে যে কয়টা অক্সিজেন, বাম পাশে একই রকম, একই কয়টা অক্সিজেন, এই পাশে যে কয়টা হাইড্রোজেন, ওই পাশেও কি একই কয়টা কি হাইড্রোজেন। তো তার মানে এখানেও যেহেতু এই কোষে যে কয়টা ক্রোমোজোম, ওই পাশেও কি একই কয়টা ক্রোমোজোম। এই জন্য তোমার এই কোষ বিভাজনকে কি বলা হয়? সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। কারণ কি, এটা দেখতে হুবু মাতৃকোষের মতো। এই যেখান থেকে ডটার কোষ হলো না, অপত্য কোষ, এই অপত্য কোষের চেহারা হুবু কি মাতৃকোষের মতো। তার মানে ওই সেন্সে, যে আমরা সমীকরণ আমরা যখন লিখি যে দুই পাশে কি মূলের সংখ্যা, যৌগের সংখ্যা, মূলের সংখ্যা সমান থাকে, তাহলে ওই দৃষ্টিকোণ থেকে একে আমরা কি করি, সমীকরণিক বিভাজন বলি। কারণ, কারণ কি,
এখানে মাতৃকোষে যে কয়টা ক্রোমোজোম থাকে, ডটার কোষে কি বা অপত্য কোষে একই কয়টা ক্রোমোজোম থাকে। মাতৃকোষে যে রকম ক্যারেক্টার, ডটার কোষও কি একই রকম ক্যারেক্টার, কারণ কি ওই যে ক্রোমোজোম সংখ্যা সেম, একই ক্রোমোজোম। এখন এই কারণেই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এখন বলো, এই যে যে কোনো একজন, যারা রেসপন্স করো না, যে কোনো একজন বলো, রেসপন্স করো যে এই যে মাইটোসিস কোষ বিভাজন ডেফিনেশন এবং একে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, এটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা বা থাকলে জিজ্ঞেস করো। জি না স্যার, কনফিউশন নেই। জি না স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এই যে মাইটোসিস কোষ বিভাজন, এটা মোটামুটি একটা কিন্তু জটিল প্রসেস। জটিল যেহেতু প্রসেস, এটা ওই জন্য স্টেপ বাই স্টেপ বর্ণনার সুবিধার জন্য এটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করে, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। এখন দেখা যায় যে তোমার অনেক সময় আবার এই যে পাঁচটা ধাপের মধ্যে, এই যে পাঁচটা ধাপের মধ্যে অনেক সময় দেখা যায় যে হায়ার স্টাডি গুলাতে প্রোমেটাফেজটা কি রাখে না, কারণ এটা হলো একটা ক্ষণস্থায়ী। তাহলে এখন দেখো, আমরা এই প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা ধাপ তোমাদের 100% আসবে। কারণ একটা জিনিস দেখো, তোমার এই যে এবার প্রশ্ন দেখো, এবার যেহেতু মিওসিস ওয়ানের শুধু প্রোফেজ ওয়ান মানে আসে তো দুইটা বড় প্রশ্নটা, মাইটোসিস আর হলো কি মিওসিসের প্রোফেজ ওয়ান। যেহেতু এবার যদি প্রোফেজ ওয়ানের বর্ণনা আসে না, কিন্তু ছবিগুলো আসছে, তারপরে তো আসছে, তাহলে মাইটোসিসটা যেহেতু বাকি আছে, তাহলে মাইটোসিসটা এবার 100-এ 100 আসবে। এই যে মাইটোসিস 100 আসবে। তাহলে এই জন্য একটু ভালোভাবে খেয়াল করবা যে আমি কি বলতেছি। তাহলে এখন দেখো, এই যে মাইটোসিসটাকে আমরা বর্ণনার সুবিধার জন্য কয়টা ভাগে ভাগ করছে, পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। এই যে পাঁচটা ভাগে ভাগ করলো, প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। এখন দেখো, তুমি যদি ক্লাসটা কেয়ারফুলি বা মনোযোগ দিয়ে শুনো, তাহলে আশা করি এখানের পড়া এখানে শেষ হয়ে যাবে। এটাকে আমরা গল্পের মতো করে পড়াবো। ধরো তুমি বাসা থেকে কলেজে আসো, কলেজ থেকে আবার বাসায় যাও, এর সাথে কি আমি এই এই পাঁচটা ধাপকে আমরা মিলাবো, মিলাই আমরা পড়বো। তাহলে এখন তোমাকে খেয়াল রাখতে হবে কোনটা আমি কার সাথে, কোন ধাপের সাথে, তোমার বাসা থেকে কলেজে আসা, কলেজ থেকে বাসায় যাওয়া, এই দুই, এই যে এই পুরো প্রসেসের মধ্যে আমি কোনটার সাথে কোন পর্বটাকে, মানে কোনটার সাথে তোমার এই কোন ধাপটাকে রিলেট করি, সংযুক্ত করি, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, তাহলে কি তুমি পারবা। এখন দেখো, প্রফেসটাকে আমি তুলনা করি, তুমি যখন বাসা থেকে বের হইছো, মানে একদম শুরুতে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হইছো, হ্যাঁ, ওই অবস্থার সাথে আমি তোমার প্রোফেসকে তুলনা করব, মানে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে। আর প্রো মেটাফেসকে আমি তুলনা করব বাসা থেকে বের হওয়ার পরে ক্লাসরুমে প্রবেশের পূর্ব পর্যন্ত যে পথিমধ্যে, যে পথটা তুমি অতিক্রম করে আসছো কলেজে, হ্যাঁ, অনেকে বাসে আসো, অনেকে হেঁটে আসো, যেটাই আসো, ওইটা হচ্ছে তোমার প্রো মেটাফেস। এবং মেটাফেসকে আমি তুলনা করব, তুমি যে কলেজে আসার পর তোমাদের ক্লাসরুমে প্রবেশ করছো, এখন সবাই ধরো তোমরা 20-22 জন বন্ধু বান্ধব আছো, সবাই মিলে ক্লাসরুমে আসছো, ওই ক্লাসরুমটাকে আমি তুলনা করব মেটাফেজের সাথে। আর এনাফেসকে আমি তুলনা করব, তুমি এই যে কলেজ ছুটি হইলে তোমরা যে আবার কি করো, কলেজ ছুটি হলে আমরা যে যার বাসায় যাই, অনেকে আবার বাসায় যায় না, চিপা চাপার দিকে যায়, সেটা হলো ভিন্ন হিসাব। তো আমরা ধরে নিব যেটা স্বাভাবিকভাবে যেটা ঘটে সেটাই, যে তোমার কলেজ ছুটি হলে তুমি বাসায় যাও, বা হোস্টেলে থাকলে হোস্টেলে যাও, যেখানে থাকে সেখানে যাও। তাহলে এটাকে তুলনা করবো আমরা কি, তোমার কলেজ ছুটি, ক্লাস ছুটি, এখন তুমি বাসায় যাবা সেটা। আর টেল অফিসকে তুলনা করবো কার সাথে, এই প্রোফেজের বিপরীত। প্রোফেজে কি হয়েছে, বাসা থেকে বের হওয়ার মুহূর্ত, আর এটা মানে কি বাসার ভিতরে ঢুকে গেছো আর কি। হ্যাঁ, দুটা সম্পূর্ণ বিপরীত। তার মানে এটা কেন বিপরীত, এটা বর্ণনার সময় বুঝবা। আমি প্রোফেজে যা বলবো, টেল অফিসে সম্পূর্ণ তার বিপরীত বলবো। হ্যাঁ। এখন বলো, এই জায়গায় কোনো, এই যে আমি তা তোমার কলেজে যাওয়া আসার সাথে এই যে ধাপের আমি ইয়া করলাম, এটা মিলালাম এর মধ্যে, এখানে যে কি বলবো, আচ্ছা না, নাবিলা বলো তো, যে আমি পাঁচটা ধাপের সাথে যে তোমার গল্পের মিলালাম, এটা কি বুঝতে পারছো নাকি আরেকবার বলা লাগবে? নাবিলা ঘুমে, এই যে হেপি বলো তো, স্যার আরেকবার একটু বলেন। মানে এই পাঁচটা ধাপ কি আরেকবার বলা লাগবে? জি স্যার, একটু বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা বলছি কি, তুমি যে কলেজ থেকে বাসায়, কি বলে, বাসা থেকে কলেজে গিয়েছো, কলেজ তো তুমি কলেজ, বাসা থেকে কলেজে যাও, কলেজ ছুটি হলে কই যাও, আর বাসায় যাও না?
এই যে এই পথটুকুর সাথে আমি 5টা ধাপকে তুলনা করলাম। তো এটাকে আমি প্রফেসকে তুলনা করলাম কার সাথে, যে মাত্র বাসা থেকে বের হইছো এই অবস্থার সাথে আমি তুলনা করলাম প্রফেসকে। এরপর বাসা থেকে বের হওয়ার পরে কি করো, তুমি রাস্তা পাড়ি দাও বা গাড়ি ঘোড়াতে করে কলেজে আসো। তো আমি ক্লাসরুমে প্রবেশের আগ পর্যন্ত যে পথ, ওই পথটাকে আমি তুলনা করলাম প্রোমেটাফেজের সাথে। এরপরে আমরা এরপর আমরা কি করি, ক্লাসরুমে প্রবেশ করি না? ওই ক্লাসরুমটাকে আমরা তুলনা করলাম মেটাফেজের সাথে। তুমি মেটাফেজ মানে কি? তুমি ক্লাসরুমে আসো। এরপর আমার ক্লাস ক্লাস শেষ হয়ে যায়, ক্লাস শেষ হওয়ার পরে কি করো তোমরা, বাসায় আসো। এনাফেজ কে তুলনা করলাম সেই, তুমি ক্লাস শেষ বাসার দিকে রওনা হইছো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা তুলনা করলাম এনাফেজের সাথে। আর টেলোফেজ কে তুলনা করলাম কার সাথে, বাসার ভিতরে তুমি প্রবেশ করে গেছো, মানে প্রোফেজের উল্টা। প্রোফেজে তুমি বাসা থেকে বের হয়েছো, আর টেলোফেজে বাসার মধ্যে কি আবার প্রবেশ করছো ছুটির পরে আর কি। এই বললাম আর কি। বলো কোন জায়গায় বুঝো না, বা কথা কি স্পষ্ট কি? জি। হ্যাঁ, একটু একটু আগে কে বলছো, কে যেন জিজ্ঞেস করছে, নাবিলা নাকি হেপে? তারপরে তাহমিদা মিম। তামিদা মিম। হ্যাঁ, তাড়াতাড়ি রেসপন্স করতে পারো না? হ্যাঁ, তামিদা মিম, বলো। স্যার বুঝছি এবার। আচ্ছা, আর বাকিদের মধ্যে দাঁড়াও, যে কোনো র্যান্ডম দিয়ে কে আছে? এই যে এই যে হ্যাপি, তুমি কি বুঝছো? আমি একবার এক একজনকে জিজ্ঞেস করবো, নিজের কিভাবে মিউট আনমিউট করতে, এগুলো খেয়াল রাখ। আচ্ছা জি এখন দেখো, স্যার বুঝছি। এতক্ষণ পরে জবাব দিলে হয়? আচ্ছা, আমি এক এক সময় এক একজনকে জিজ্ঞেস করবো। এটা হলো ওই যে ইয়ে আছে না, কারে যেন ওই যে সুড়সুড়ি দিলে 1 ঘন্টা পর আলাপ পায়, হ্যাপির অবস্থা হচ্ছে এরকম। এখন দেখো, আমরা আমরা আগে ছবিটা একটু বুঝি। ছবির সাথে একটু আগে যে আমি তুলনা করলাম যে গল্প, এই গল্পের সাথে আমরা ছবিটা একটু মিলাই নিই। এরপর আমরা দেখবো যে কি করা যায়। এখন দেখো, প্রোফেস ওই বর্ণনার মধ্যে পরে ঢুকবো। আমরা প্রোফেসকে আমরা কি বলছি, প্রোফেসকে আমরা বলছি যে এটা তুমি বাসা থেকে মাত্র বের হয়েছো। আমরা যখন ক্যারেক্টার গুলো পড়বো, এই কার যেন ইয়ে করা, মিউট করে রাখো। তাহলে আমরা যখন ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যখন ওই যে এটাকে আমরা তুলনা করলাম মাত্র বাসা থেকে বের হলাম সেটা। এখন দেখো, ছবি আঁকার সময় কিছু ক্রাইটেরিয়া তোমাকে মেনটেন করতে হয়। এখন এই যে প্রোফেজের পরে, এই যে প্রোফেজের ইয়াগুলো একটু ক্রোমোজোম গুলো র্যান্ডমলি থাকে, দেখো র্যান্ডমলি থাকে। কারণ তুমি যখন বাসা থেকে মাত্র বের হও, তখন তো একটু মানে নিজের মন মতোই চলো, তাই না? মন মতো চলো। তখন তো আর একদম ক্লাসে যেরকম একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ওটা তো আর পথের মধ্যে বা মাত্র বাসা থেকে বের হয়েছে ওইটা আমি এটা ফলো করবা না। এই যে একটা জিনিস খেয়াল করবা, দেখো এখানে দেখো প্রথমে কয়টা ক্রোমোজোম দিল, 1 2 3 4টা, দেখো সবগুলা জায়গায় কিন্তু এই 4টা ক্রোমোজোমই ছিল। এই দেখো এখানে 4টা, এখানেও 4টা, মানে 4টা চেঞ্জ হয় নাই। তোমরা কি করো অনেক সময়, এখানে দেখো 4 5টা দেওয়া মানে কমে কমে বাড়ে, এখানে 5টা দিলে এখানে আবার 4টা, মানে কমবে বাড়বে কেন? প্রথম ছবিতে যে কয়টা ক্রোমোজোম দিবা, পরের ছবিগুলো থেকে কি একই সংখ্যক ক্রোমোজোম থাকবে, মানে বাড়বেও না কমবেও না। তার মানে ছবি আঁকার সময় এই একটা জিনিস খেয়াল করবা। আর প্রোফেজে কি করবা, ছবিগুলো দেখো র্যান্ডমলি থাকে। এরপর দেখো প্রো মেটাফেজে, আমি আগে শুধু ছবিটা বুঝাচ্ছি, ছবিটা আঁকার জন্য কিভাবে আঁকবে। প্রো মেটাফেজে প্রো মেটাফেজে আমরা কি, পুরো মেটাফেজকে আমরা গল্পে কার সাথে তুলনা করলাম, পথিমধ্যে, ওই যে পথ, কলেজে আসার আগে যে পথ। তো এই বেটার পথ কি, তুমি তো তোমার বাসা থেকে কলেজে আসছো, তুমি তোমার বাসা, তোমার বাসার সাথে এর এর মিল কোন জায়গায়, এর হলে এই যে মেরু আছে না, এই যে দুই প্রান্ত মেরু, এই মেরু হচ্ছে ওর বাসা। আমি একটা কলম কার্সর নিয়ে আনি। এখানে এই যে মেরু আছে না, এই যে মেরু, এই মেরু হচ্ছে ওর বাসা, এই যে মেরু আছে, এই মেরু হচ্ছে ওর বাসা। তোমারও বাসা, এর বাসা হলো মেরু। এরপরে তুমি তোমার উদ্দেশ্য ছিল কি কলেজে যাওয়ার জন্য, কলেজ, ক্লাসরুম। এর উদ্দেশ্য হলো কি, এরও ক্লাসরুম। তাহলে এর ক্লাসরুম কোন জায়গায়, এর ক্লাসরুম হলো এই যে মিডলের যে এই যে বিষুবীয় অঞ্চলটা আছে না, মিডলের,
এই বিষুবীয় অঞ্চলটা হচ্ছে কি এর ক্লাসরুম। মানে এই মেরু থেকে এদিকে রওনা হবে, এই মেরু থেকে কিছু ক্রোমোজোম রওনা হবে, রওনা হয়ে কোন জায়গায় আসবে, এই যে টার্গেট হলো এই জায়গায়। তার মানে দেখো এখানে যে চারটা ক্রোমোজোম দিছে, এই যে চারটা ক্রোমোজোম, এই যে চারটা ক্রোমোজোম যে দেওয়া হলো, এই দেখো কোন ক্রোমোজোমই কিন্তু এক জায়গায় না। দেখো এখানে দুইটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এদিক থেকে যাচ্ছে, এই ক্রোমোজোমটা এদিক থেকে যাচ্ছে, মাঝখানে যাচ্ছে। এই ক্রোমোজোম দুইটা এই দিক থেকে আসলো, তার মানে দেখো দুইটা ক্রোমোজোমকে দেখালো এই দিক থেকে, আবার এই দুইটা ক্রোমোজোমকে দেখালো এই দিক থেকে যাচ্ছে। তার মানে দুই মেরু থেকে দুইটা করে চারটা ক্রোমোজোম দেখালো। এরপরে দেখো মেটাফেজে কি হয়। মেটাফেজে আমরা তুলনা করছি কার সাথে? মেটাফেজকে আমরা তুলনা করছি ক্লাসরুম। তার মানে যখন মেটাফেজ, তার মানে এটা ক্লাসরুম, তার মানে ক্লাসরুমে তো সবাই ক্লাসরুমেই থাকে নাকি ওই যে পথে থাকবে, সেটা হলো ভিন্ন হিসাব। কেউ যদি পথে থাকে, কিন্তু আমরা ধরলাম ক্লাসরুম মানে সবাই ক্লাসরুমে উপস্থিত। দেখো তো এদের ক্লাসরুম বলছে কি এই যে বিষুবীয় অঞ্চল না, এই যে মাঝখান বরাবর যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় কি বিষুবীয় অঞ্চল। তার মানে এদের ক্লাসরুম হচ্ছে এটা। এরা এই যে মেরু থেকে যে রওনা হয়েছে, কেন রওনা হয়েছে? এই বিষুবীয় অঞ্চলে আসার জন্য। দেখো এখানে এই যে চারটা ক্রোমোজোমের দেখো তো সবগুলার এই যে সেন্ট্রোমিয়ার গোল একই বরাবর, দেখো একদম একই বরাবর, লাইন বরাবর। তার মানে কি এরা মেটাফেজে সবগুলা ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। কিন্তু পুরো মেটাফেজে কি এটা হয়েছে? দেখো না, সবগুলা কি বিষুবীয় অঞ্চল বরাবর? বিষুবীয় অঞ্চল বরাবর একটাও নাই। তোমরা অনেকে ছবি আঁকার সময় কি করো, মাঝখান বরাবর দিয়ে দাও। তাহলে মাঝখান বরাবর দিবা কি হবে? এটা তো পথ, প্রতিমত পুরো মেটাফেজ হলে কি মাঝখানের দিকে আসতেছে ওই পথ। তুমি বাসা থেকে রওনা হইলে কি তোমার লগে কি শয়তান নাকি জিন আছে যে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে তুমি কলেজের ক্লাসরুমে প্রবেশ করতে করতে পারো? তোমাকে পথটা অতিক্রম করা লাগে না? এখানে তো একই রকম পথ। এই যে প্রো মেটাবেস মানে তুই পথটা দেখাচ্ছে, এই যে পথের মধ্যে পথটা অতিক্রম করে এই যে মাঝখানের অঞ্চলটাতে সে যাচ্ছে। সেখানে তাহলে তুমি ক্রোমোজোম কোন মাঝখান বরাবর কোনো ক্রোমোজোমের ছবি আঁকা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আবার মেটাবেজে সবগুলো মাঝখান বরাবর, কারণ মেটাবেজ মানেই হচ্ছে কি সবাই বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। তার মানে দেখো এই হলো অবস্থান। এরপর আমরা এখানে আরেকটা জিনিস, আহ একটা ক্রোমোজোমের, ধরো এই যে এটা যদি একটা ক্রোমোজোম হয়, আচ্ছা আস্তে তো অবস্থা খারাপ হয়ে যায়। ধরো এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ। এই ক্রোমোজোমের আমি যদি এই যে মাঝখান বরাবর, দাদা দাঁত উল্টা জায়গায়, এই মাঝখান বরাবর বিভক্ত করি, মাঝখান বরাবর বিভক্ত করলে কি পাবো? তো বেসাইজ হয়ে যাইতেছে। যাই হোক যাই হোক, এটাকে মাঝখান বরাবর এইভাবে বিভক্ত করলে এরকম দুইটা অংশ পাবো না? এরকম দুইটা অংশ পাবো। তাহলে দেখো এটা এটা হলো আমার ক্রোমোজোম। একটা জি ক্রোমোজোমকে, স্যার। ক্রোমোজোমকে যদি আমি এইরকম অনুদৈর্ঘ্য বরাবর বিভাজিত করি, তাহলে এই যে যেগুলো পাবো এগুলোকে বলে আমরা ক্রোমাটিড। তার মানে একটা ক্রোমোজোমকে ভাঙলে আমরা কয়টা ক্রোমাটিড পাবো? দুইটা। দুইটা ক্রোমাটিড দুইটা পাবো। ক্রোমাটিড পাবো। দুইটা স্যার। হ্যাঁ দুইটা ক্রোমাটিড পাবো। তাহলে দেখো এই যে এরপরে কি হয়েছে, এই যে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে দুইটা ক্রোমাটিড মানে কি, ধরো তোমরা দুই বান্ধবী, ক্রোমাটিড মানে ধরো তোমরা বান্ধবী, হ্যাঁ। অনেক সময় হয় না যে দুই বান্ধবী সবসময় এক জায়গায় বসো, তো ক্রোমোজোম মানে হলো কি দুই বান্ধবীর সমাহার। তাহলে এই দুই বান্ধবী আলাদা করলে ক্রোমাটিড পাওয়া যায় আর কি। এখন দেখো তোমার কলেজ ছুটি হয়ে গেছে, তোমার স্কুল, কলেজ বা স্কুল যাই হোক ছুটি হয়ে যায়। ছুটি হলে কি করো? তুমি তো তোমার বান্ধবীর বাসায় নিয়ে যাবে না, বাসায় নিয়ে গেলেও তোমার খাওয়ানে ভাগ বসাবে। ওই জন্য কি করবা, ক্লাস যতক্ষণ ক্লাস ছিল ততক্ষণ প্রীতি ছিল, ক্লাস শেষ এখন বলবা যে যা তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাই। এই যে দেখো এই যে দুই ক্রোমাটিড একত্রে মিলে একটা ক্রোমোজোম গঠন করছে, মানে দুই বান্ধবী মিলে একত্রে ছিল। এখন এই যে মেটাফেজও শেষ, এই যে অনুদৈর্ঘ্য বরাবর এই যে এখানে দেখাইলাম এই লম্বা লম্বি বিভক্ত হয়ে একটা যাবে, এই যে একটা যাবে এই দিকে, আর একটা যাবে কি এই দিকে। দেখো প্রতিটা ক্রোমোজোম দেখো বিভক্ত হয়ে এক খন্ড গেছে এই দিকে, আর এক খন্ড কোন দিকে? অপর মেরুর দিকে, মানে দুইজনের দুই মেরুর দিকে, দুইজনের দুই দুই বাসার দিকে। কারণ এটা হয় না তুমি যেমন তোমার বান্ধবীর বাসা নিয়ে যাবে না, এরও কি এদের কুমারীদের বান্ধবীকে বাসা নিয়ে যাবে না, যে যার মেরুর দিকে যাবে। যাওয়ার পরে লাস্টে কি হয়, লাস্টে এই যে মেমব্রেন গুলো একত্রিত হয়, একত্রিত হয়ে আবার নতুন দুইটা করে কোষ, এই যে দেখো দুইটা কোষ উৎপন্ন হইলো। মানে আমার এখানে শুরু করছে আমি একটা থেকে, হয়ে গেল কয়টা? দুইটা হইলো। আমরা বর্ণনার মধ্যে এখনো ঢুকি নাই, আমি তোমাকে ছবি বোঝানোর জন্য যতটুকু আসছে ততটুকু। এখন জাস্ট আগে হলো ছবিটা আগে বোঝানো। এখন ছবিটা আহ মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, আমরা এখনো বর্ণনার মধ্যে যাই নাই, বর্ণনা গেলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। ছবিটা কি মোটামুটি বুঝছো আমি কি বোঝাতে চাইলাম? জি স্যার, জি বুঝছি। স্যার, বুঝছি। কারণ আঁকার সময় এখানে কয়েকটা জিনিস আমি, তুমি অবশ্যই মনে রাখতে হবে, আমি যে কয়টা ক্রোমোজোম দিলাম, যেমন আমি চারটা ক্রোমোজোম দিয়ে শুরু করলাম, আমি এখানে লাস্ট পর্যন্ত আমার চারটা ক্রোমোজোমে কিন্তু আছে।
আরেকটা জিনিস খেয়াল করতে হবে, প্রো মেটাফেজে কোনো ক্রোমোজোমকে এই মাঝখান বরাবর আঁকা যাবে না। আর মাঝখান বরাবর এখন তুমি মাত্র পথের মধ্যে পথে থাকলে তোমার লোক তো শয়তান নাই যে তুমি ক্লাসরুমে প্রবেশ করে যাইবা। পথ অতিক্রম করার পরে গিয়ে তুমি ক্লাসরুমে যাবা। তার মানে এই ক্লাসরুমে যাবে হলে এই পর্যায়ে দেখো এখানে সবগুলাই কি একই রেখা বরাবর এই সবগুলা। তার মানে এখানে কোনো ক্রোমোজোমেই মাঝখান বিষুবীয় অঞ্চলে হবে না, দুইটা হবে এই দিক থেকে, দুইটা হবে এই দিক থেকে। আর এখানে সবগুলা ক্রোমোজোমে বিষুবীয় অঞ্চল বরাবর। এরপরে তো এখানে এনাফেজে কি হয়েছে, দুই বান্ধবী আলাদা হয়ে মানে কুমাটিতে বিভক্ত হয়ে যে যার মেরুর দিকে চলে গেছে। এই পরে লাস্টে কি হয়েছে, নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন আবরণ আবদ্ধ হয়ে এ তৈরি হয়েছে। যাই হোক আমরা এখন বর্ণনাতে যাবো আর কি, তার ছবিটা বুঝালাম। এখন আমরা একটু বর্ণনাতে যাই। এখন দেখো ওই ছবিগুলো যেগুলো দেখালাম ওগুলো কিন্তু ভেঙে ভেঙে এখানে একটু আনি। এই যে পাঁচটা ধাপের মধ্যে সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী ধাপ হইলো কোনটা? সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে এই প্রোফেজ। প্রথমটা হচ্ছে প্রোফেজ। এখন দেখো এখানে নিউক্লিওলাসটা এই যে সবচেয়ে বড় থাকে, নিউক্লিয়াসটা বড় থাকে। এখন আমরা এই যে গল্পের মতো আমরা যে বললাম, এই যে এই দুটা জিনিস একটু মনে রাখবা, যে দীর্ঘস্থায়ী এবং নিউক্লিওলাস বড়, নিউক্লিয়ার এই যে মেমব্রেন পর্দা এটাও দেখা যায়। এখন আমাদের গল্পের লাইনগুলো এখন শুরু হবে। এখন এখানে কথা হলো জল বিয়োজন শুরু হয়। এখন আচ্ছা আমরা এটাকে তুলনা করছি কার সাথে? ওই যে তুমি বের হইছো, এখন বলো তুমি যদি বাসায় আরামে কম্বলের মধ্যে ঢুকে থাকো তখন তোমার শরীর থেকে ঘাম বের হবে, নাকি তুমি বাসা থেকে বের হইলে, রাস্তায় বের হলে তোমার গায়ে থেকে ঘাম বের হবে বলো তো? বের হাইটতে হবে। গিয়ে বাসা বসতে স্যার। হ্যাঁ, তুমি যখন বাসা থেকে মানে বের হবা তখন তো তোমার গায়ে থেকে ঘাম বের হবে। তো এটারও তো একই রকম। এই যে জল বিয়োজন, এটারও একই রকম যে জল বিয়োজন হবে। যখন জল বিয়োজন হয়, যখন জল বিয়োজন হয় তখন তোমার শরীর থেকে যদি ঘাম বের হয়, দেখো আমি তুলনা করছি কি, তুমি প্রবেশকে তুলনা করছি তুমি বাসা থেকে বের হইছো, ওটার সাথে আমি একটা একটা করে রিলেট করে নিচ্ছি। তুমি যখন বাসা থেকে বের হও তোমার শরীরে ঘাম দেয়, ঘাম বের হয়, এদেরও শরীর থেকে জল বিয়োজন হয়, কারণ এর ক্রোমোজোমের ভিতরে তো পানি আছে, পানিগুলো বাইরে বেরিয়ে যায় আর কি। তো তোমার শরীর থেকে যদি ঘাম বের হয় তখন কি তোমার ক্ষুধা লাগে, নাকি বলো যে আমার পেটে কোনো ক্ষুধা নাই, খুব আরামে আছি, 3 দিন না খাইলেও চলবো, কোনটা বলো? তুমি তোমার যদি ক্ষুধা ক্ষুধা লাগে। ক্ষুধা লাগে, হ্যাঁ। স্যার রোজা রমজানের দিন তোমার মানে নিয়ত ভালো করলে আর রোজা রমজান কোনো সমস্যা? তোমার যদি নিয়তে থাকে তাহলে তুমি তো পাকে চামচ চুমে খাইবা। হ্যাঁ, পড়ার কথা শুনে যদি তোমার খাইতে মন চায় তাহলে তো তোমার নিয়তে সমস্যা আছে, ভালো করে ইয়া আদা করবে। সালাদ তো ঠিকই করি, কিন্তু আমরা খাম না, তখন রোজা রমজানের দিন সন্ধ্যা পর ছাড়া আর খাম না। যাক। আর যাই হোক, তাহলে দেখো, তাহলে এই যে যখন জল বিয়োজন হয় তোমার শরীর থেকে যদি ঘাম বের হয় তোমার খাইতে মন চায়, তো এ বেড়া তো জল বিয়োজন হইলো ক্রোমোজোমের, তাহলে এরও কি খাইতে মন চাইবো না? খাইতে মন চাইবো। হয়তো তুমি খাবা কি, সিঙ্গারা সমোসা আবি যাবি এগুলা, এ বেড়া খাবে কি? ক্রোমোজোম কি সিঙ্গারা সমোসা খাইতে পারবে? তো ও তার অত বড়, তোমার মতো অত বড় দাঁত নাই। এ বেটা খাবে হচ্ছে কি রগ, এই বিভিন্ন রকম ডাই খায়, রং খায়। ঠিক আছে। আর আরেকটা জিনিস, তাহলে দেখো এই দুইটা ক্যারেক্টার কিন্তু আমার গল্পের সাথে মিল। এরপর দেখো তুমি একটা জিনিস মনে রাখবা, এই যে প্রোফেস থেকেই তুমি যখন আমরা, এটা হয়তোবা কলেজের সাথে মিলে না, এটা মিল হলো প্রাইমারির সাথে। আমরা যখন বাসা থেকে বের হই সাধারণত স্কুলের সাথে, যখন প্রাইমারিতে পড়তাম বের হইতাম, বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই কি তোমার উল্লু কি দুষ্টামি তোমার কি শুরু হয়ে যায়। বাসা থেকে যখন বেরো তখনই তোমার কি দুষ্টামি গুলা শুরু হয়। বাসায় থাকলে অনেক সময় দুষ্টামি করে না, বাপ মা পিটা হয়ে যেত। এদের তো একই রকম, এরও কি দুষ্টামি মানে সংকোচন। ক্রোমোজোম গুলা যখন, তখন প্রোপেজ মানেই তো বাসা থেকে বের হওয়া, তাহলে ক্রোমোজোম সংকুচিত হওয়া মানে দুষ্টামি করতেছে। একটা জিনিস এখন বুঝো, যদি একটা ক্রোমোজোম সংকুচিত হয়, তোমাকেই বুঝো, তোমারে এক হাত তোমার পায়ের তলা তালু, কি বলে, তোমাকে ধরো আহ পায়ে, তোমার পায়ের নিচে আমি এক হাত দিলাম, আরেক হাত তোমার মাথায় দিলাম, মাথায় দিয়া দুই সাইড থেকে চাপ দিয়া তোমার একদম বসায় দিলাম। এখন তাহলে বলো তো তোমার কিরকম লাগবে? মানে উপরে একটা হাত দিয়া নিচে এক হাত দিয়া তোমাকে চেপে দিলাম, হ্যাঁ। তো তাহলে কি হবে, তুমি কিরকম হইবা? তুমি খাটো হইবে এবং মোটো হইবা না? তোমার তো একদম পেট জি স্যার। পেট টেট সব গাইলা যাইবো, ঠিক না? তার মানে একই রকম এদের তো, যদি সংকুচিত হয় কেউ তাহলে কি হয়, খাটো হয় এবং মোটা হয়। তুমি তো বুঝো, তোমার যদি দুই পাশ থেকে এরকম চাপ দেয় তাহলে তোমার পেট টুট হাড় মাড় সব বাইরে যাইবো, মানে তুমি খাটো হইবা আর মোটা হইবা, তাই তো?
এদেরও তো একই রকম। এই যে যখন দুষ্টামি করবে সংকুচিত হয়, ফলে কি হবে, ক্রমান্বয়ে খাটো হবে এবং মোটা হবে। আর এই পর্যায়ের শেষে কি কি হবে, এই যে নিউক্লিওলাস আর হলে এই যে আবরণ আছে, এই দুইটা বিলুপ্ত হবে। আর আমরা তো জানি যে পরের ধাপে এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তার মানে এই যে পরের ধাপে যে ক্রোমোজোম গুলা দেখানোর জন্য এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে মেরুগুলা, এই যে তন্তুগুলা আছে, এই তন্তুগুলা এগুলো তৈরি হওয়া লাগবে না? তাহলে এই তন্তুগুলা তো এখানে লাগবে, তার মানে কি এই প্রোফেজের শেষেই এই তন্তুগুলা তৈরি হওয়া লাগবে। ওই কথাটা এখানে বলছে যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে এবং লাস্টে বলছে কি স্পিন্ডল তন্ত্রের সূচনা ঘটে, কারণ আমার পরবর্তী স্টেপে আমার স্পিন্ডল তন্তু তন্তু লাগবে। তো স্পিন্ডল তন্তু যদি না লাগে, না থাকে, ধরো তুমি এখন ক্লাস করতে যাবে বিভাগে, বিভাগ যদি না থাকে, তাহলে ওই যে ক্লাস করবা কই, জঙ্গলে? জঙ্গলে তো করবা না। তার মানে আমার যে পরবর্তী স্টেজে আমরা দেখছি কি ক্রোমোজোম গুলো আমরা এই যে স্পিন্ডল তন্তুর সাথে লাগানো থাকে, তাহলে আমার স্পিন্ডল তন্তু তৈরি হওয়া লাগবে। ওই জন্য বলছে যে এই তো এই এই ধাপের শেষে কি হয়ে যায়, স্পিন্ডল তন্ত্রের সূচনা ঘটে। আর এই ধাপের শেষে এই নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে। এই যে ছবিতে দেখো, এই দেখো এখানে নিউক্লিওলাসটাকে কত কালো করে দেখাইছে। এখানে কি কালো করে দেখাইছে? এখানে দেখো আফসা 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 ডট 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 দিয়ে দেখাইছে। এখানে দেখো এই আবরণটা কত মোটা করে দেখাইছে, এখানে কি আবরণটা ডট ডট দিয়ে দেখাইছে। তার মানে কি বলছে প্রোফেজ শেষে বিলুপ্ত হয়। And একই ধাপে এখানে ভালো করে দেখাইছে, আবার এখানে ঝাপসা করে দেখানো কি সম্ভব? এটা তো কাগজ, কাগজে তো একসাথে দুই স্টেজ দেখানো যায় না। এই জন্য ওই কথাটা কোথায় দেখাইছে, পরের ছবিতে দেখাইছে যে এই ধাপের শেষে বিলুপ্ত হয়। এই যে এখানে কালো করে দেখাইছে, এখানে হালকা করে দেখাইছে, এখানে দেখো মোটা করে দেখাইছে, এখানে ডট ডট দিয়ে দেখাইছে। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো এই যে, তাহলে এই যে প্রোফেজের যে 6টা ধাপ ঘটে, প্রোফেজের 6টা ধাপ, এই যে তাহলে আমরা কি বলছি, প্রথমে বলবা এটা হলো প্রথম ধাপ, নিউক্লিয়াস বড়। হ্যাঁ, তারপরে ইয়াগুলা ক্যারেক্টার গুলো আমার গল্পের সাথে মিল আছে। কারণ আমরা যখন বাসা থেকে বের হই, তখন আমাদের ঘাম বের হয়, এরও ঘাম বের হয়, মানে জল বিয়োজন হয়। তোমার শরীর থেকে যদি জল বিয়োজন হয়, তখন তোমার ক্ষুধা লাগবে, এরও রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে ক্রোমোজোম গুলা আমরা যখন বাসা থেকে আমরা বের হই, বের হওয়ার পরে যত রকম দুষ্টামি আছে, হ্যাঁ, দুষ্টামি গুলা করি, এবারও দুষ্টামি গুলা করতে থাকে, মানে সংকুচিত হতে থাকে। আমরা জানি যে একটা ক্রোমোজোম যদি সংকুচিত হয়, তাহলে কি হবে, খাটো হবে আর কি হবে, মোটা হবে। এই দেখো এরাও কি ক্রমান্বয়ে খাটো এবং মোটা হবে। তারপরে হলো এই ধাপের শেষে এই নিউক্লিয়ার আবরণ গুলা এগুলা বিলুপ্ত হয়। আর স্পিন্ডল তন্তু, এই যে এটা এটা এই যে স্পিন্ডল তন্তু এগুলা কি সূচনা ঘটে। সময় তো তাড়াতাড়ি যায়, বুঝলাম না। আবার স্যার সময় খুব দ্রুত চলে যাইতেছে। আর আর আছে মনে হয় 5 মিনিট, দেখা যাচ্ছে 5 মিনিট 50 সেকেন্ড। এর মধ্যে আবার ইয়া করবে, আর এই যে জয়েন করতে আবার 10 মিনিট সময় নেবে। তোমরা কি আজকে কি মাইটোসিস শেষ করবে না? করবো স্যার। আচ্ছা, যতক্ষণ তখন ক্লাস নেবে করতে পারবো স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখো 5 মিনিট 32 সেকেন্ড পর অটো কেটে যাবে। হ্যাঁ, কাটার পরে কিন্তু সাথে সাথে ক্লাসে জয়েন করা যাবে না, কারণ এটা তো ফ্রি জুম তো। এটা হচ্ছে তোমার ওই যে 10 মিনিট সময় নেয়। তার মানে 10 মিনিট একটু রেস্ট নিয়ে আবার শুরু করতে স্যার হবে। 3টা 10 মিনিট হবে তাহলে? সেটা আমি টাইম জানি না, আমার এখানে যখন চালু হবে 10 মিনিট শেষ হয়ে যাবে, মানে এটা কাটার পরে 10 মিনিট পরে আবার ঘড়ি ধরে নিবা। এটা 10 বাজে 15 বাজে। আচ্ছা, এখন আরো 5 মিনিট কথা বলা যাবে, 5 মিনিট আর একটা ধাপ শেষ হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো প্রোফেজ নিয়ে কি কারো সমস্যা আছে কোনো? এই শিমলা, তোমার সমস্যা আছে কোনো কারো? ফাতেমা আক্তার, রেহানা আক্তার, জুলজি। ফাতেমা, রেহানা, তোমার সমস্যা আছে? জি না স্যার, বুঝতে পারছি আমি। তোমরা অনেকে মনে হয় ক্লাস চালু করে দিয়ে কি ঘুমাই গেছে কেন, আল্লাহ জানে। আচ্ছা দেখো, এরপর আমরা গল্পের প্রো মেটাফেজকে আমরা কার সাথে তুলনা করছি? প্রো মেটাফেজকে আমরা তুলনা করলাম হচ্ছে এই যে পথিমত, গাছের সাথে। হ্যাঁ, পথের সাথে। তাহলে এখন বলো, এই যে তোমার দুষ্টামি, যে তুমি ওই যে প্রফেসর সংকোচন যে বলছে তুমি দুষ্টামি শুরু করছো, তাহলে তুমি কি বাসা থেকে 2 কাইক সামনে দিয়া দুষ্টামি করে এরপরে আরো একটু সামনে গিয়ে বলবা কি তওবা তওবা আর দুষ্টামি করবো না, এটা কি তুমি বলবা? নাকি তোমার ক্লাসে ঢুকার পরেও তুমি তুমি তোমার চলতে থাকবো? বলো তো। স্যার ক্লাসরুম পর্যন্ত। শেষ ক্লাসরুম, পর্যন্ত তো দুষ্টামি করতে থাকে।
এরপর ক্লাসরুমও দুষ্টামি করে, স্যারেরা অন্যদিকে ফিরলে পিছলে তোমরা দুষ্টামি করো, তাই না? তার মানে তোমাদের ওই যে দুষ্টামি শুরু হয়েছে, এই দুষ্টামি এটা কি চলমান থাকবে, তার মানে কি তোমার এই যে সংকোচন, এই সংকোচন চলমান থাকবে। তার মানে সংকোচন ক্রমান্বয়ে সংকুচিত হবে, খাটো মোটো হবে। এই ক্যারেক্টারটা প্রোমেটাফেজও বলবা, মেটাফেজও বলবা। বুঝা গেছে কেন বলবা? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে এখানে তাহলে তুমি স্পিরিচুয়াল যন্ত্রের বর্ণনা দিবা প্রো মেটাফেজে, তাহলে দুষ্টামির কথা বলবা। এই যে দুষ্টামি যে তুমি করতেছো, এটাকে বলা হয় কি ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। কি বলা হয়? ক্রোমোজোমীয় নৃত্য। এই যে তুমি হেলতে দুলতে যাবা, কারণ এই যে প্রো মেটাফেজে তো কি হয়, এই যে মাঝখানের অঞ্চলের দিকে আসে, তখন এই দুই সাইড থেকে আসা শুরু করে ক্রোমোজোম গুলা, হেলতে দুলতে যায়, তখন মনে হয় যে ক্রোমোজোমে নাচতে নাচতে যাইতেছে আর কি, ক্রোমোজোমীয় নৃত্য। আর এই ধাপে এসে কি হবে, ওই যে আগের ধাপে একটা কথা বলছো না, এই যে এই ধাপের শেষে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে। এই ধাপের শেষে কি হয়ে যাবে? বিলুপ্তি একদম হয়ে যাবে, পুরো মেটাফেজে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আর বলবা কি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এটা বলবা। এই যে স্পিন্ডল যন্ত্র, তাহলে স্পিন্ডল যন্ত্র মানে কি? এই যে তন্তুগুলা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, দেখো না এই যে তন্তুগুলা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত, এই তন্তুগুলার কথা বলবা। আবার বলবা যেই তন্তু, দেখো এখানে তন্তুগুলো অনেকগুলা, কিন্তু ক্রোমোজোম কিন্তু এতগুলা না। ক্রোমোজোম মাত্র চারটা, তার মানে চারটা ক্রোমোজোম চারটা তন্তুর সাথে যুক্ত হচ্ছে, বাকি তন্তুগুলা তো খালি। তার মানে তন্তুগুলা এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। এবং যে তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয় ওই তন্তুকে কি তন্তু বলা হয়? আকর্ষণ তন্তু। তার মানে এই কথাগুলো আবিজাবি কথাগুলোকে একটু বলবা। এবং এই যে স্পিন্ডল যন্ত্রের যে মাঝামাঝি অঞ্চলটা, এটাকে কি বলা হয়? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল বলা হয়। তার মানে এই পুরো মেটাফেজে তুমি চার পাঁচটা কথা বললে আর কিছু লাগবে না। একটা কথা বলবা কি, এই যে ওই যে দুষ্টামির কথা বলবা, যে দুষ্টামির কথাটা এখানে আমি যদিও লিখছি, লিখি নাই, এখানে ওই দুষ্টামির কথাটা এখানেও চলবে। ওই যে কোনটা, যে সংকোচন চলতেই থাকে, ক্রোমোজোম গুলো সংকোচন চলতেই থাকে, ফলে ক্রমান্বয়ে খাটো এবং কি মোটা হয়। ওই যে দুষ্টামির কথাটা কি বলবা। এরপরে বলবা এই যে স্পিন্ডল যন্ত্রের বর্ণনা দিবা। স্পিন্ডল যন্ত্রের মধ্যে আমরা জানি কি মাঝামাঝি অঞ্চলটা, এটা নাম হলো বিষুবীয় অঞ্চল। এরপরে এই যে তন্তুগুলা এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, যেই তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত আছে ওটাকে বলা হয় কি আকর্ষণ তন্তু। এরপর বলবা এই যে ক্রোমোজোম, এই তন্তুর যে মানে ক্রোমোজোমের যে অংশের সাথে, ক্রোমোজোমের যে অংশের সাথে তন্তুগুলো লাগানো আছে, ওইটাকে বলা হয় কি তোমার কাইনেটোকোর, ওই অংশটাকে। আর এই ধাপে শেষ নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, যে কোনো মুহূর্তে লাইনটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমার এই দুইটা ধাপ শেষ হইলো। এখন আবার 10 মিনিট পরে তোমরা কিন্তু এখন যুক্ত হয়ে থাকবে, আমি 10 মিনিট পরে আবার আমি এখান থেকে ইয়া করবো আর কি, তখন আবার বাকি তিনটা ধাপ শেষ করে দিব। ঠিক আছে, লেস দেন 1 মিনিট, আর নতুন করে কথা বলে লাভ নাই। পরের ধাপে এখন এখানে কি বুঝো না, এটা মনে মনে ধরে রাখো, পরে যেন শুরু হইলে আবার বলতে পারো আমার।